আপনাদের সকলকে বাংলা গল্পভূমিতে স্বাগত জানাচ্ছি। আমি আবার ফিরে এসেছি একটা নতুন গল্প। গল্পটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে শুরু করছি। আজকে আমি যে গল্পটা পড়তে চলেছি সেটার নাম হলো রাতের আতঙ্ক। লিখেছেন অদৃশ বর্ধন। তাহলে শুরু করলাম। রবিবার সকাল। দূরদর্শনে মহাভারতের পাঠ চুকে গেছে। সাপ্তাহিক আড্ডা মারতে বন্ধু বান্ধব আসবে এখন। আমি কলম মুড়ে রাখলাম। কবিতা আঁচলে মুখ মুছতে মুছতে এসে বসলো আমার পাশের চেয়ারে। বললাম, গিন্নি, তোমার গা থেকে পাঁঠা পাঁঠা গন্ধ বেরোচ্ছে। কবিতা বলল, ওটা সঙ্গদোষের গন্ধ। বিয়ের আগে যখন আত পাগল হয়েছিলে তখন পেতে আতরের গন্ধ, এখন পাচ্ছ পাঁঠার গন্ধ। সুতরাং গন্ধটা কোত্থেকে অর্জন করেছি তা কি বলে দিতে হবে? আমি বললাম, বুঝলাম, আমি পাঁঠা, কিন্তু তুমি পাঁঠার ঝোল খেতে চেয়েছিলে বলে পাঁঠা কিনে আনলাম। পাঁঠাতে তোমার রুচি আছে বলেই পাঁঠার মালা গলায় পড়েছ। তবে পাঁঠার ঝোল তোমার এত প্রিয় জানলে আমি আর ছায়া মারাতাম না। তোমাকে রেঁধে খেয়ে ফেলবো সে আশায় থেকো না। তুমি একটা অখাদ্য। অখাদ্য একেবারে, নইলে কোনো কালে চেখে দেখতাম। রোজই তো সে কর্মটা করছো, করে করে বুঝে গেছো আমি একটা অখাদ্য। মরণ। এই বলে রূপসী ভরজা আরো একটু গা ঘেঁষে বসল। অমনি দোরগোড়ায় শোনা গেল অতি পরিচিত বিষম খাওয়ার শব্দ। ঠোঁট বেঁকিয়ে চোখ পাকিয়ে কবিতা বলল, আপদ। সাত সকাল গলায় কাঁটা ঢুকিয়ে বসে আছে। চৌখাট পেরিয়ে এসে উত্তম কুমারের ঢঙ্গে ইন্দ্রনাথ বলল, হে মোর বন্ধু পত্নী, এ কাঁটা প্রেম লাপের কাঁটা। তোমাদের কাছে যা মধুময়, আমার কাছে তা কণ্ঠক। তোমার মতো সুপুরুষ আইবুড়োদের এই ধরনের সেক্সুয়াল অ্যাভার্শন থাকলেই ধরে নিতে হয় তোমরা প্রত্যেকেই এক একটা ক্রিমিনাল। ঠোঁট বেঁকিয়ে বলল কবিতা, খুনি ক্রিমিনাল। বলে উঠল ইন্দ্রনাথ, যেমন ছিল জন জর্জ হেগ। 123 বছর আগে বেচারা ফাঁসি কাটে ঝুলেছে। খুন করে গলা কেটে গেলাস ভরে রক্ত নিয়ে পান করতো ঢকঢক করে। ভারী সুন্দর চেহারা। মেয়ে বন্ধু ছিল অনেক, কিন্তু প্রেম করতে না কারোর সঙ্গে। বিয়ের কথাও ভাবতো না। খুন করে আর কাঁচা রক্ত খেয়েই তার যত আনন্দ। শেক্সপিয়রের কথা ভুল বলে প্রমাণ করে দিয়েছিল। প্রচন্ডভাবে সঙ্গীত প্রিয় ছিলেন। গান বাজনা ওকে নিয়ে যেত সুর লোকে। এই লোকই আবার অসুর হয়ে যেত। অনবরত মিষ্টি মিথ্যে কথা বলে পাকা শিল্পীর মতো সে জাল করত, হাতের লেখা নকল করত, খুন টুন করে লাশগুলোকে সালফিউরিক অ্যাসিডে নিশ্চিহ্ন করে দিত। রিমার্কেবল, রিমার্কেবল, শিউরে উঠল কবিতা। ইন্দ্রনাথ সিগারেটটা ধরিয়ে বলল,
হেগ নাকি সিজোফ্রেনিয়ায় রোগে ভুগত, মনের রোগ। আমার কিন্তু সে রোগ নেই বৌদি, সুতরাং নির্ভয় থেকো। এইবার আর একটা অতি পরিচিত কৃত্রিম কাশির আওয়াজ ভেসে এলো দোরগড়া থেকে। কাশতে কাশতেই ভেতরে এসে ইন্দ্রনাথের পাশে এসে বসল পুলিশ বন্ধু জয়ন্ত। মাই ডিয়ার টিকটিকি, এইসব ব্যাপারই এখন আমার মাথায় ঘুরছে। রক্ত তৃষ্ণা জাগছে বুঝি? সকৌতুকে বলল ইন্দ্রনাথ। অতীতে এ রোগ কাদের হয়েছিল সেই খোঁজ নিচ্ছি। হেগ রক্ত খেতে শিখেছিল ডাবল লাইফ বইটা পড়ে, তাই না? গম্ভীর হয়ে গিয়ে ইন্দ্রনাথ বলল, খবর রাখিস তাহলে? গুড। ডাবল লাইফ এক কসাইয়ের গল্প। মানুষ মেরে তাদের রক্ত খেত, মাংস বেচে খদ্দেরদের খাওয়াতো। এর বেশি আর কিছু জানিস? জয়ন্ত বলল, আরো আছে? আছে। ডাবল লাইফ উপন্যাসের নায়ক মন গড়া নয়, হ্যানোভারে তার নিবাস। নাম ফ্রিজ হারম্যান। 24টা ছেলেকে খুন করে তাদের মাংস বেচেছে আর রক্ত খেয়েছে। মাই গড, বলল জয়ন্ত। ইন্দ্রনাথ বললেন, হেগের রক্ত তৃষ্ণা জেগেছিল আরো একজন নরপিশাচের কীর্তি কাহিনী পড়ে। নাম সিলভেস্টার মাটুস্কা। 1931 সালে বুদাপেস্টে ইচ্ছে করে ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে 22টা নরহত্যা ঘটিয়ে অসীম তৃপ্তি পেয়েছিল। মানুষ মেরে আনন্দ পেত সিলভেস্টার। হেগ আর সিলভেস্টারের মধ্যে এক জায়গায় অমিল আছে, মিল আছে অনেক জায়গায়। অমিলটা আবার কি? জয়ন্ত প্রশ্ন করল। হেগ পাগলামির ভান করেছিল বাঁচার জন্য, সিলভেস্টার কিন্তু তা করেনি। সাফ বলেছিল, মানুষকে মরতে দেখলে আনন্দ পাই বলেই ট্রেন ধ্বংস করি। মিলগুলো কোথায়? জয়ন্ত ঝুঁকে বসেছে। একটাই এখন শোন। দুজনেই মনে করত একটা অদৃশ্য অশরীরী সত্তার হিপনোটিক হুকুমে এ কাজ তাদের করতে হয়। অস্ফুট আর্তনাদ করে উঠল কবিতা। প্লিজ, বিকট এই আলোচনা আর ভালো লাগছে না। তর্জনী তুলে ইন্দ্রনাথ বললে, তাহলে বলো, আর কখনো আমাকে ক্রিমিনাল বলবে না? তুমি সেডিস্ট, মানুষকে দগ্ধে মেরে আহ্লাদে আটখানা হও। তাহলে তো তোমাকে ডক্টর নক্সের গল্প শুনতে হয়। ডক্টর নক্স এডিনবারের ডাক্তার, থাকতেন 10 নম্বর সার্জন স্কোয়ারে। লাশ কাটাকুটি করার জন্য মানুষ মারিয়ে আনতেন উনি দালাল লাগিয়ে। শেষকালে তিলোত্তমা এক বারবনিতার মরা দেখে এমন মুগ্ধ হয়ে গেলেন যে তাকে 3 মাস ধরে ডুবিয়ে রাখলেন হুইস্কির চৌবাচ্চায়। 3 মাস ধরে রূপসুধা পান করেছেন। শিল্পীদের ডেকে এনে সুন্দরীর ছবি আঁকিয়েছেন। জয়ন্ত বলল, ইন্দ্র, রক্ত আর রূপের তেষ্টা নিবারণের গল্প শুনে মহৎ হলাম, কিন্তু এখন যে জঘন্য খুনগুলো হয়ে চলেছে এই শহরে, সেগুলোর মূলে কি ধরনের তেষ্টা আছে বলে তোর মনে হয়? ইন্দ্রনাথ পোড়া সিগারেট ফেলে দিয়ে নস্যিক ডিবে খুলতে খুলতে মঞ্চ নায়কের পোজে আর চোখে কবিতার দিকে চেয়ে বলল, সরি বৌদি, খুবই নোংরা অভ্যেস। কিন্তু ফিকিরি জেমি উইলসনের পকেটে
তামার নস্যির ডিবে আর পিতলের নস্যির চামচ ছিল বলেই ডাক্তার নক্সের ল্যাবরেটরিতে তার লাশ কাটাকুটি হয়ে যাওয়ার পরেও ধরা গেছিল খুনিকে। ডিবে আর চামচ পাওয়া গেছিল খুনে দালালের পকেটে। ঠাকুরপো ফের? জয়ন্ত বলল, আমার প্রশ্নটার জবাব জানা নেই মনে হচ্ছে। ইন্দ্রনাথ বলল, সত্যি জানা নেই জয়ন্ত। থাকলে এই নারকীয় কাণ্ড বন্ধ করতে আগে কোমর বেঁধে লাগতাম আমি, আবার কার মাথা ছাতু হলো। এমন সময় ঘরে ঢুকলো লোকনাথ পাল, ট্রাফিক পুলিশের ওসি। যেমন টল তেমন হ্যান্ডসাম, যেন পাথরের গ্রিক মূর্তি হঠাৎ প্রাণ পেয়েছে। দুই চোখে আশ্চর্য শান্ত, ঠোঁটের কোণে কোণে হাসির ঝিলমিল। ঈর্ষাকাতর মহলে শোনা যাচ্ছে ডিসি ট্রাফিক তাকে আরো ওপরে তুলবেন ঠিক করে রেখেছে। লোকনাথ বলল, হ্যালো বৌদি। জয়ন্তদা এখানে কফি খেতে এসেছে শুনেই ঘটঘটি নিয়ে চলে এলাম। ইন্দ্রদা এবার মাথা ঘুরলো যার, সে নিজেই পাগল। বয়স 30ও ছাড়ায়নি। নার্সিং হোম থেকে পালিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল ফুটপাতে। রাতের আতঙ্ক যথারীতি তার মাথায় ঘিলু বের করে নিয়ে গেছে। কোথায়? নস্যি নেবা শেষ করে বলল ইন্দ্রনাথ। এখান থেকে মিনিট 10 পথ। যাবেন? ডেড বডি এখনো পড়ে রয়েছে। উঠে দাঁড়ালো ইন্দ্রনাথ, সেই সঙ্গে আমি আর জয়ন্ত। ফ্যাকাশে মুখে বসে রইল কবিতা। কিন্তু আধবেলা পর্যন্ত মরা ফেলে রাখি না পুলিশ। ফটোগ্রাফাররা এসে পড়ার আগে লাশ পাচার হয়ে গেছে। পুলিশের লাল মোটর সাইকেল দেখে ভিড় যেন আরো বাড়ল। ইঞ্জিন চালু রেখেই লোকনাথ বলল, মর্গে যাবেন? ইন্দ্রনাথ বলল, তাই চলো। আমি বললাম, তাহলে আমি বাড়ি যাই, গিয়ে পাঠার জল খা আর বউয়ের মুখ নাড়া বলে আমাকে ঠেলে বাইক থেকে নামিয়ে দিল ইন্দ্র। লাশ কাটার টেবিলে শোয়ানো মরাটিকে দেখে কিছুক্ষণ চেয়ে থাকলো ইন্দ্রনাথ। বলল, হাগরের ছেলে বলে তো মনে হচ্ছে না। সত্যিই তাই, করটি গুড়িয়ে খিলু বেরিয়ে গেলেও চোখ মুখের গড়নে শিক্ষা দীক্ষার ছাপ রয়েছে। গায়ের রং ময়লা হলেও চামড়ায় কোথাও ময়লা নেই। গালে সামান্য দাড়ি, দিন কয়েক না কামানোর জন্য। ঠোঁটের আর নাকের ধারে বুদ্ধির ছাপ রয়েছে। লোকনাথ বলেছিল কেয়াতলার তপবনের নার্সিং হোমে ছিল, মেন্টালি ডিরেঞ্জড। পকেটে কার্ড দেখে বুঝলাম। প্রথম তুই দেখেছিলিস? হ্যাঁ, রাত 2টো নাগাদ। ঘন্টা 2 আগেও পাক দিয়ে গেছি। একেও ঘুমোতেও দেখেছি। একা? হ্যাঁ, ল্যাম্পপোস্টের তলায়। ওই অঞ্চলে ফুটপাতে বাসিন্দা তেমন নেই। ইন্দ্রনাথ আর কথা না বাড়িয়ে থ্যাতনালো করটিটা খুঁটিয়ে দেখছিল। এক ঘায়ে খুলি গুড়িয়ে ভেতরে ঢুকে গেছে। মগজের গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার লাল রক্তের সঙ্গে মিশে বেরিয়ে এসেছে। ইন্দ্রনাথ বলছিল, পাথরটা পড়েছিল ডেড বডির পাশে। তুই যখন প্রথম দেখেছিলি তখন ছিল না নিশ্চয়ই? মনে তো পড়ে না। রানিং বাইক থেকে অত দেখা যায় না রে। 2টো নাগাদ চোখে পড়েছিল। ডেড বডির বুকের উপরেই ছিল যে। সে পাথর এখন কোথায়? জিজ্ঞেস করলো ইন্দ্রনাথ। চল, নিজে দেখবি, চল। যাচ্ছি বলে মৃতদেহের ডান হাতটা তুলে নিয়ে কুনুইয়ের ভেতরের দিকে চেয়ে রইল ইন্দ্রনাথ। চেয়ে থেকেই বলল,
খুনিকে আটকাতে গেছিল ভিকটিম। কি করে বুঝলি? পাথরের চুঠে থেতলে গেছে শিরা টিরাগুলো, মাথায় পাথর পড়েছে বুঝেই নিশ্চয়ই রুখতে গেছিল। হাত জখম হওয়ার পরেই মাথা ঘুরিয়েছে। আগের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখা যাবে? দেখবে, চলে এসো। একটার পর একটা রিপোর্ট পড়ে নিয়ে ফাইল নামিয়ে রাখলো ইন্দ্রনাথ। লোকনাথ বলল, কি বুঝলে? নিহত হওয়ার আগে প্রত্যেকেই পাথর আটকানোর চেষ্টা করেছিল, কখনো বাঁ হাত দিয়ে, কখনো ডান হাত দিয়ে। অনুমানের কারণ থ্যাতলানো কুনোই, কুনোইয়ের ভেতর দিক, অর্থাৎ প্রত্যেককেই দেখেছে পাথর নেমে আসছে মাথার উপর, রুখেছে, তবুও মরেছে। আশ্চর্য। কেন? আচ্ছা, একটা পাথর দেখাবি? একটা কেন, সবকটাই দেখাবো। খুনে পাথরের মিউজিয়াম তৈরি হচ্ছে বলেই তো আমি পাগল হতে বসেছি ইন্দ্রদা। আমি এগুলো হইনি। চ। পাথরের মিউজিয়ামই বটে। তাকের উপর সারি সারি সাজানো পাথর, প্রত্যেকটার তলায় একটা কাগজ, তাতে লেখা কবে কোথায় কার ডেড বডির কাছে পাওয়া গেছে সেই রক্ত পিপাসুর প্রস্তরকে। বেশিরভাগই মধ্য কলকাতায়, দুটি নর্থে, একটি সাউথে, এবং শেষেরটা কাল রাতে উড়িয়েছে পাগলের প্রাণ পাখি। ফিতে আছে? বলল ইন্দ্রনাথ। ফিতে? কিসের ফিতে? লোকনাথের প্রশ্ন। মাপবার ফিতে। মিউজিয়ামের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার পাশেই দাঁড়িয়েছিলেন। টেবিলের সামনে গিয়ে ড্রয়ার থেকে টেনে ফিতে বের করে এনে দিলেন ইন্দ্রনাথের হাতে। প্রতিটি পাথর মাপল ইন্দ্রনাথ। বলল, কোনোটাও 1.5 ফুটের বেশি লম্বা নয়, 1 ফুটের বেশি চওড়া নয়, 2.5 ইঞ্চির বেশি পুরো নয়। নিন আপনার ফিতে। চলো হে লোকনাথ, বড় খিদে পেয়েছে। তাহলে আমার ডেরাতেই খেয়ে নেবেন, চলুন। আপনি একা, আমিও একা। ঘর থেকে বেরোতে বেরোতে মুচকি হেসে ইন্দ্রনাথ বলল, তুমি একা থাকতে যাবে কোন দুঃখে? কত প্রজাপতি উঠছে তোমাকে ঘিরে। সিঁড়ির ধাপে পা দিয়ে হাসতে হাসতে লোকনাথ বলল, ভালো চাকরি আর ভালো চেহারা থাকলে বিয়ে পাগলিদের অভাব হয় না ইন্দ্রদা। আপনি নিজেও তো জানেন। জানি। কপট দীর্ঘশ্বাস ফেলল ইন্দ্রনাথ। কিন্তু আমার মতো ভীষ্মের প্রতিজ্ঞা তো তোমার নেই। গুজব যা শুনছি। গুজব? ঘাড় ফেরায় লোকনাথ। এখন তার চোখেও হাসি। তুমি নাকি ভীমরুলকে বিয়ে করবেই ঠিক করে ফেলেছিলে? প্রাণ খোলা হাসি হেসে লোকনাথ বলল, ভোমরার নাম শেষ পর্যন্ত ভীমরুল হয়ে দাঁড়ালো আপনার কাছে? কথা তো নয়, পটাশ পটাশ ফুল ফোটানো। ও মেয়েকে বিয়ে করলে পচতাবে লোকনাথ। করছে কে? তার মানে? বাইকের সামনে থমকে গেল ইন্দ্রনাথ। কটাশ কটাশ কপচানি মিঠে মিঠে বুড়ির চেয়ে অনেক ভালো। সাচ বাত কোনো কালে মিঠে হয়? ভোমরা ভালো মেয়ে। কিক দিয়ে লোকনাথ বলল, নিঃসন্দেহে, কিন্তু বিয়ের বাঁধন এখন নয়। তবে কখন? খুনে পাথরের মালিককে ধরবার পর। আমার ইজ্জত ঢিলে করে ছেড়েছে হারামজাদা। ভোমর কিন্তু
কিন্তু সশরীরে হাজির ছিল লোকনাথের নিরালা আলয়। কালো কুচকুচে মেয়ে, একেবারে কাল নাগিনী চেহারা, চোখ মুখ যেন কাঠারি দিয়ে তৈরি, তেমনি জিভের ধার। জিন্সের দু পকেটে হাত ঢুকিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছোট বড় কোঁকড়ানো চুল ঝাঁকিয়ে বলল, স্বাগতম ভ্যাম্পায়ার। হেসে ফেলে বলল ইন্দ্রনাথ, দরজা বন্ধ অথচ ভেতরে তুমি? ব্যাপারটা কি কটকটি? কটকটি কাকে বলছেন? তোমাকে। তোমার নাম ভীমরুল, তোমার নাম কটকটি, তোমার নাম তেরিমেরি, কালকুটি তো বলবো না। কালকুটি? সঙ্গে সঙ্গে ফনা তুলে ফেলল কালনাগিনী। আহা আহা, লোকনাথ তোমাকে আদর করে কালকুটি বলে ডাকতে পারে, কিন্তু আমি তো জানি কালো হিরে যদি কোথাও থাকে তবে সে তুমি। কালো হিরে তো কয়লা। আমি কয়লা? কয়লাই তো সব গুণের আকর। কয়লার উপরে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীর মোটা মোটা ইন্ডাস্ট্রি। কয়লা ধুলেও ময়লা যায় না। টিপ্পিনি কাটল লোকনাথ। আর যায় কোথায়? তেলে বেগুনে জ্বলে উঠল গোমরা। তুমি কি? তুমি তো রগবাজ, রিপটুবাজ, ভ্যানতারা ভ্যাম্পায়ার। কানে দু আঙুল গুজে ইন্দ্রনাথ বলল, মাথা ভোঁ করছে। এ কি গরম গরম গালাগালি রে বাবা, মানেও তো জানি না। ভ্যানতারা ভ্যাম্পায়ার কেন হবে লোকনাথ? সারা রাত তো বৈঠকবাজি করে বেড়াও, কাজের নামে অষ্টরম্ভা, ফেরেববাজ কথাকার। কিন্তু রগবাজি লাইফে করিনি, হাসি মুখে বলল লোকনাথ। বলতে বলতে কোমরের রিভলভারের সমেত বেল্ট টেল্ট খুলে রাখলো টেবিলে। কখনো বন্ধু ছিল না ছেলেবেলায়, বাবা মা মিশতেই দেয়নি। এখন তো লুসি মিসি বাবারা লাইন দিয়ে আছে পেছনে। কালনাগিনীর গলায় সত্যিই যেন এখন হিসিসানি শোনা যাচ্ছে। যেমন তুই দিয়ে আছিস। চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল ইন্দ্রনাথ, কিন্তু কুকুরের লেজে যতই তেল দিয়ে মলো না কেন, ও লেজ সিধে হবে না, তাই না লোকনাথ? বিয়ে তো তুমি করবে না। যাও বা করবো ইচ্ছে করছিল, এইরকম কটকটানি শুনে মন এখন পালাই পালাই করছে। শার্টের বোতামে হাত দিল লোকনাথ। রান্নাঘরে যাও না কালকুটি, দেখছো না জামা খুলছি? ওই রকম বুকের লোম অনেক দেখেছি। ইস, কি বলতে কি বলে ফেললাম। অট্ট হেসে ঘর ফাটিয়ে দিয়ে ইন্দ্রনাথ বলল, এই জন্যই তো তোর ভাবি স্বামী বলে তোকে বিয়েই করবে না। ইস, আমি ছাড়া ওর গতিই নেই। জানেন না মেয়েদের মহলে ওর কি নাম? কি নাম রে? রূপকুমার দ্য ইম্পোর্টেন্ট। ছি 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 ছি। তা তুই গন্ডা খানিকের মা হয়ে দুর্নামটা ঘুচিয়ে দিস। দেবই তো, সেই জন্যই তো ঘুরঘুর করছি। রূপকুমার অবশ্য বস্তা বস্তা চিঠি লিখেই যাচ্ছে অঙ্গ বঙ্গ কলিঙ্গর সই চল করে। মানে অঙ্গ বঙ্গ কালিঙ্গকে চেনেন না? আপনি কি করে চিনবেন? আমার তিনস্তাবো, লাভারও বলতে পারে, যদিও আমি লাভ টাফ করি না, শুধু মিশি। শুধু মিশিস? আরে পারমিসিভ সোসাইটি না, সবার সঙ্গে মিশতে হয়, সবার সঙ্গে ঘুরতে হয়, কিন্তু কারোর কোলে ধরা দিতে নেই, শুধু রূপকুমার ছাড়া। ইয়েস স্যার। তারপর শুনুন, অঙ্গ বঙ্গ কালিঙ্গকে
খুব নাচিয়ে চলেছি, আর নিজেও নেচে চলেছি এই কলির কেষ্টটার সঙ্গে। ইনি কি করেছে জানেন? শুনলে ফের কানে আঙুল দেবেন। অঙ্গ বঙ্গ কলিঙ্গর নামে বিচ্ছিরি বিচ্ছিরি চিঠি লেখে আমার কাছে। আমি তো চিঠি পেয়েই তেড়ে গিয়ে ধরেছিলাম তিনজনকে। তিনজনই বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদেরই হাতের লেখা, সইগুলো হুবাহু এক। তবে তবে মা কালীর দিব্যি, আমরা লিখিনি। তবে কে লিখেছে? ওরা ফের মা কালীর দিব্যি গেলে বলল, রূপকুমার, রূপকুমার, জালিয়াতি নাম্বার 1। তাই তো এসেছিলাম হেস্ত নেস্ত করতে। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? লুঙ্গি পড়তে পড়তে লোকনাথ বলল, ওরা বলল আমি জালিয়াত? তবে না তো কি ভগবান, তুমিই বলনি আমাকে ছেলেবেলা বাবার সঙ্গে জাল করে মাস্টারদের ধোকা দিয়েছ? বেশ করেছি। কোনটা বেশ করেছ? অঙ্গবঙ্গ কালিঙ্গকে ভর্কি দেওয়া না বাবার নাম ডুবোনো? বাবার নাম ডুবোবো কোন দুঃখে? অঙ্কের ক্লাসের চাইতে গানের ক্লাস ভালো লাগতো বলেই সেই সই জাল করেছি। মিটি মিটি হাসতে হাসতে ইন্দ্রনাথ বলল, কালকুটি থুড়ি কটকটি, তুই বা এত খ্যাপা হয়ে যাচ্ছিস কেন? কোন পুলিশের লোক এরম গান পাগলা হয় রে? ওহে লোকনাথ, মোজার্ট শোনো, বিথোফেন রবিশঙ্কর শোনো, বিসমিল্লা শোনো, যা হয় একটা কিছু শোনো, নইলে কালনাগিনী তোমাকে ছোবল মেরেই ছাড়বে। ডোরা সাপের বিষে আমার কচু হবে। বলে একটা ক্যাসেট বেছে নিয়ে স্টিরিওতে ঢুকিয়ে দিল লোকনাথ। ঘর গম গম করে উঠল পাগল করা সুরের ইন্দ্রজালে। সঙ্গে সঙ্গে চোখের তারা ছোট হয়ে এলো ভ্রমরের। বলল অন্য সুরে, আরে এই সুরটাই সেদিন তুমি অর্গানে তুলছিলে না? লোকনাথের চোখেও যেন ঘোর লেগেছে। গলার স্বরে তার রেশ ভেসে ওঠে। হ্যাঁ, মোজার্টের সব চাইতে ফেমাস সুর। যতবার শুনি মনে হয় আমি এ জগতে আর নেই। ইন্দ্রনাথ বলল, আপাতত এই জগতেই থাকো, কেননা আমার খিদে পেয়েছে। তাই তো খিদে নিয়েই তো আপনি এসেছেন। ভোমর, ও ভোমরা, দুটো ভাত ফুটিয়ে দেবে? মাংস কড়াই আছে ফ্রিজে। আমি পারবো না। তবে আমার গিন্নি হবে কি করে? ও, গিন্নি হব কি তোমার রাঁধুনিগিরি করবার জন্য? সিলি, তোমাকে চোখে চোখে রাখতে হবে না? ঠিক যেমন এখন রেখেছিস, বলে ইন্দ্রনাথ। এখনো কিন্তু বলিসনি, ঘরে ঢুকলি কি করে? নাইট ল্যাচের চাবি নিশ্চয় কাছে রাখিস। ঠোঁট উল্টে ভোমরা বলল, রাখতে হয় বই কি, নাইট বার্ডকে ফলো করার জন্য অনেক কিছু করতে হয়। বেশ বেশ, সেই জন্যই রূপকুমারের বুকের লোম পর্যন্ত চেনা হয়ে গেছে। অসভ্য! ঠিকরে গিয়ে ফ্রিজ খুলল ভোমরা এক ঝটকায়। এই তো রয়েছে ব্রেড, এই তো রয়েছে মুরগির কারি, আর কি চাই? এসো বসো হে রূপকুমার। লোকনাথ বলল, আগে গেস্ট দুজনের উদর ঠান্ডা হোক, আমি আসছি টয়লেটে ঘুরে। হোল নাইট লম্পট্ট করে এসেছো, এই তো? নিশাচর বাদুর কোথাকার? বলে ঘন্টা ঘন্টা করে টেবিল সাজাতে শুরু করলো ভোমরা। ইন্দ্রনাথ নস্যির ডিব্বে খুলতে খুলতে ঘরের জিনিসপত্র দেখতে লাগলো। পুলিশম্যানের ন্যাড়া ঘর, দেওয়ালে তাকে খানকতক বই আর ম্যাগাজিন, একটা ইংরেজি বই হেগের জীবন কাহিনী, একটা কালো ট্রাঙ্ক কাঠের টেবিলের ওপর, সিঙ্গেল খাটের সাদা চাদর লাটখাট হয়ে রয়েছে। ঘরের কোণে টানাদাড়িতে ঝুলছে পুলিশি জামা প্যান্ট।
নিচে একটা টুলের তলায় একটা বড় মুখ কাঁচের জার, তার মধ্যে তরল পদার্থের চর্বির মতো কি যেন ভেসে যাচ্ছে। হাঁটু ঘেরে জারটা টেনে নিয়ে গন্ধ শুকল ইন্দ্রনাথ। বলল, অ্যাসিড? ভ্রমর বলে উঠল, কলকাতার জিনিস কলকাতায় রাখলেই হয়। এত অগোছল ইন্দ্রদা, কি আর বলবো, এই লোককে কে বিয়ে করবে? কেউ নেই বুঝি? আমি তো আছি, কিন্তু খালি ল্যাজে খেলছে। আপনি বলুন, জোয়ান মানুষের জোয়ানি না থাকলে মানায়? খাটের উপরে বসতে বসতে ইন্দ্রনাথ বলল, তোদের মধ্যে মিল আছে একটা জায়গায়। কোন জায়গাটায়? পাউরুটি কাটতে কাটতে বলল ভোমরা। তোরা দুজনেই পাগল। আমার 14 পুরুষ পাগল নয়, কিন্তু তুই বদ্ধ পাগল। 1 নম্বর বিয়ে পাগল, আর তোর ভাবি বর গান পাগল। অমনি চোখে ঘোর এসে গেল ভোমরের। তাই যা বলেছেন দাদা, এই কাঠখোট্টা বেতনবাবু খোদ রবিশঙ্কর হয়ে যায় ক্লাসিক্যাল মিউজিক শুনলেই। আমি অবশ্য তাই হই। সুতরাং পাগলে পাগলে মিললে ভালো। বাথরুম থেকে দরজা খুলে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে লোকনাথ বলল, আপনার পাগলি বোনকে বলে দিন খাওয়া দাওয়ার পর যেন কেটে পড়ে, টেনে ঘুম দিতে হবে। শটাং করে ফড়া তুলে ফেলল কাল নাগিনী। বয়ে গেছে আমার তোমার সঙ্গে দুপুর কাটাতে। খাওয়ার টেবিলে চেয়ার টানতে টানতে ইন্দ্রনাথ শুধু বলল, নারদ নারদ। গভীর রাত। শহরের পথগুলো এখন খা খা করছে বললেই চলে। মাঝে মধ্যে একটা করে ট্যাক্সি উড়ে যাচ্ছে, তারপরেই আবার সব নিস্তব্ধ হয়ে যাচ্ছে চারিদিক। নিঃশব্দ ভাঙল একটা মোটর সাইকেলের আওয়াজে। ধীর গতিতে রাস্তা কামড়ে ধরে গড়িয়ে যাচ্ছে চাকা দুটো। এক চক্ষু দানবের চোখ জ্বলছে। আমাবস্যার রাতে আরো ধকধকে মনে হচ্ছে সেই চক্ষু। মোড় ঘুরে দূর হতে দূরে মিলিয়ে গেল দ্বিচক্রযান। প্রায় নিঃশব্দে গড়িয়ে আসা মারুতিটাকেই দেখা গেল এই পর। হেডলাইট জ্বলছে না। টিমটিমে সাইড লাইট দুটি কোনো রকমে নিয়ম রক্ষা করে চলেছে। আচমকা ব্রেক কষিয়ে গলিতে ঢুকে গেল ডিপ গ্রিন কালারের মারুতি। মোটর সাইকেলের আওয়াজটা শোনা গেল তারপরে। একটু আগেই যেদিকে অদৃশ্য হয়ে গেছিল এক চক্ষু ধীরগতি দ্বিচক্র দানব, এখন সেদিক থেকেই উল্কা বেগে ধেয়ে এসেছে এই মোটর সাইকেল। আওয়াজের গভীরতা একই। 3.5 হর্স পাওয়ারের এই মডেল একটা কোম্পানি তৈরি করে ইন্ডিয়ায়। মোড় ঘুরেই গতি কমে গেল ওই মোটর সাইকেলটার। আস্তে ব্রেক কষল ল্যাম্পপোস্টের পাশে। চালক নেমে দাঁড়িয়ে স্ট্যান্ডে তুলে দিল ভারী যন্ত্রজান। পেছনের চাকার পাশে বাক্সে লাগালো চাবি। ল্যাম্পপোস্টের অত্যাধুনিক আলোয় বড় রুলু, বড় তৃষিত মনে হচ্ছিল লোকটার দুই চক্ষু। চোখের পাতা তার পড়ছে না। শিকারী সাপদের মতোই অনিমেষে চেয়ে রয়েছে ফুটপাতে নিদ্রিত বাসিন্দাদের দিকে। বয়স তার অনেক, এক মুখ দাড়ি গোঁফ, সবই সাদা। ময়লায় জট পাকানো চুলও সাদা। সুতো দিয়ে বাঁধা পুরু লেন্সের চশমাটা সযত্নে রেখেছে এক রাশ বইয়ের পাশে। এই সেই পণ্ডিত পথের পাগল যার ছবি কিছুদিন আগে বেরিয়েছিল খবরের কাগজে। সারাদিন রোদে বই মেলে পড়ে হেঁট, রাতে ল্যাম্পপোস্টের আলো, তারপর ঘুমোয় ভোরের আলো না ফোটা পর্যন্ত। অজাত শত্রু এই গ্রন্থপীঠের পাশে এসে দাঁড়িয়েছে জমালয়ের দূত।
বাক্স খুলে গেছে। ঘুমন্ত উন্মাদের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বাক্সের মধ্যে থেকে একটা পাথর টেনে বের করল নিশাচর পিশাচ। এখন জ্বলছে তার চোখ। পাথরটা লম্বায় 1.5 ফুটের বেশি নয়, চওড়ায় 1 ফুটের বেশি নয়, 2.5 ইঞ্চির বেশি পুরো নয়। বলিষ্ঠ 2 লোমশ হাতে পাথর ধরে মোটর সাইকেলকে পাক দিয়ে ঘুমন্ত বৃদ্ধের দিকে এগোলো রাতের আতঙ্ক। আচমকা 2 বলিষ্ঠতর হাত ছু মারল পেছন থেকে, ছিনিয়ে নিল পাথর। একই সঙ্গে অগন্তুকের চামড়ার হোলস্টারের থেকে ছিনতাই হয়ে গেল রিভলভার। নল ঠেকল তারই পিঠে। পাথর কঠিন কণ্ঠস্বরে ধ্বনিত হলো কানের কাছে, ঢের হয়েছে ভ্যাম্পায়ার, সিরিঞ্জটা এবার দাও। কবিতা বলল, আজ করলে কি করে? ইন্দ্রনাথ বলল, ক্যালকুলেশন করে। ধুত্তর তোমার ক্যালকুলেশন, ঝেড়ে কাশো ঠাকুরপো। আর্থার লাবার্নের লেখা হেগ, দ্য মাইন্ড অফ আ মার্ডারার বইখানা তাকে দেখেছিলাম। কাঁচের জারে যখন অ্যাসিডের চর্বি ভাসতে দেখলাম, তখনই আমার সন্দেহ প্রমাণ পেয়ে গেলাম। আরে গেলো যা, সন্দেহটা তোমার মাথায় এলো কি করে? বৌদি, এই জন্যই বৈজ্ঞানিকেরা বলেছে মেয়েদের মগজের ওজন পুরুষদের চেয়ে অনেক কম। বডি ওয়েটের সঙ্গে রেশিওটা ঠিকই আছে। কি বলছিলাম? সন্দেহ। হেগ একখানা উপন্যাস পড়ে আর জনা কয়েকের জীবন জেনে ঠিক সেই রকমই হতে চেয়েছিল। হেগের মতোই হাতের লেখা নকল করতে পক্ষ ছিল রাতের আতঙ্ক। হেগের মতোই ছেলেবেলায় তার বাবা মা সমবয়সীদের সঙ্গে তাকে মিশতে দেয়। হেগের মতোই সে সঙ্গীত পাগল, সুদর্শন, রমণী প্রিয়, অথচ বিবাহে নারাজ। সুতরাং হেগ তাকে ইন্সপায়ার করেনি তো? বাড়িতে দেখলাম হেগের জীবন কাহিনী। দেখলাম কাঁচের জারে সালফিউরিক অ্যাসিডে ইঁদুর গলানোর চিহ্ন। হেগও এইভাবে প্র্যাকটিস করেছে। ঠিক এইভাবেই সালফিউরিক অ্যাসিডে ইঁদুর ফেলে দিয়ে দেখতো গলে যায় কিভাবে। একটা ব্যাপারে মোডাস অপারেন্ডিতে ইমপ্রুভমেন্ট দেখিয়েছিল রাতের অপর। হেগ রক্ত তৃষ্ণা মেটাতো শিরা কেটে গেলাস ভরে রক্ত নিয়ে। আমাদের এই রক্ত লোলুপের তৃষ্ণামিত্ত সিরিঞ্জ ভর্তি রক্ত টেনে নিয়ে কনুয়ের কাছে শির থেকে, তারপর পাথর দিয়ে থেতো করে দিত ছুট ফোটানোর চিহ্ন। নিরক্ত মুখে কবিতা বলল, কিন্তু ওকে ঠিক সন্দেহ করলে কেন? কেন রাতের পর রাত মারুতি নিয়ে পেছনে লেগেছিলে? কি বুদ্ধি, এখনো ধরতে পারলে না? সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে পোড়ায় ভূত পালায় কি? রক্ষক যদি ভক্ষক হয়, আইন কি রক্ষে পায়? ভারী পাথর নিয়ে কখনো খনি আজ সেন্ট্রাল, কাল নর্থ, পরশু সাউথে ফোন করে বেড়াতে পারে? পাথরগুলো মাথায় বয়ে নিয়ে গেলেও তো টহলদার ট্রাফিক সার্জেন্টদের চোখে পড়ে যাবে। তবে কি করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে মারুল পুস্তা হাতিয়ার? রক্ষকদের বাহনে নয় তো? কিন্তু এক এরিয়ার ট্রাফিক সার্জেন্ট অন্য এরিয়ায় যায় কি করে? আজ মধ্য, কাল উত্তর, পরশু দক্ষিণ করে বেড়াচ্ছে কি করে? সারা শহরে টহল দিয়ে বেড়ানোর এমন অবাধ অধিকার থাকে কার? এমন একজন অফিসারের যার কাজের পরিধি সারা শহর। খোঁজ নিয়ে জেনে গেলাম ঠিক
যে যে রাতে পাথর নেমে এসেছে পথের ঘুমন্ত মানুষের মাথায়, ঠিক সেই রাতে নাইট ডিউটি নিয়ে শহরে তোলপাড় করছে আমাদের এই রাতের রক্ত তৃষ্ণায় গলা টাটা করলেই সে বুক পকেটে সিরিঞ্জটা আর মোটর সাইকেলের মেটালের বক্সে পাথর ভরে নিয়ে বেরিয়ে পড়তো মনের মতো শিকার খুঁজতে। প্রথমে দেখে যেত, তারপর ফিরে আসতো। মনের মতো পাথরগুলো পেত কোথায়? একটাই জায়গা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে নতুন বাড়িঘরের জন্য এনে রাখা পাথরের গাঁথা। তোমরা কি জানে? নিশ্চয়ই জানে। বিষে বিষক্ষয় হয়েছে। ভাবি বরের বিকট পাগলামির খবর পেয়ে ওর উৎকট বিয়ের পাগলামও সেরে গেছে। এখন চলি বৌদি, ফির মিলেঙ্গে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটার নাম হলো রাতের আতঙ্ক। লিখেছেন অদৃশ বর্ধন। আশা করছি আপনাদের সবার গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।